ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি WBA ইন্টার স্কুল টেস্ট আজ ফার্স্ট 1 পেজের পার্ট 1। সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা কত? এটা হচ্ছে 0.524, দ্যাট মিনস অপশান বি। একটি কোষের রোধ আর আপেক্ষিক পরিবাহিতা কে হলে কোষ ধ্রুবকের মান কত হবে? তাহলে বলে দিয়েছে রোধ আর আপেক্ষিক পরিবাহিতা এ, তাহলে কোষ ধ্রুবক আমরা কি জানি কাপ্পা ইকুয়াল টু 1/r ইন্টু L/a। তাহলে L/a ইকুয়াল টু কী হবে? কে ইন্টু আর, মানে কাপ্পা ইন্টু আর, দ্যাট মিনস অপশান এ। পরেরটা, অধিশোষণ প্রক্রিয়ার সাম্যাবস্থায় কী হয় না ডেল এইচ ইকুয়াল টু টি ডেল এস হয়, কারণ ডেল জি ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, সেই জন্য যে কোনো সাম্যাবস্থা সত্যি হচ্ছে ডেল এইচ ইকুয়াল টু টি ডেল এস, অপশান বি। পরেরটা, ফ্লোরিন জলের সঙ্গে বিক্রিয়ায় কি উৎপন্ন করে? আমরা জানি ওজোন মিশ্রিত অক্সিজেন উৎপন্ন করে আর এইচএফ উৎপন্ন করে, দ্যাট মিন্স অপশান ডি। ডায়াম্যাগনেটিক আয়ন ডায়াম্যাগনেটিক কখন হবে? যার কোনো বিজোড় ইলেকট্রন থাকবে না, সেটা হবে ডায়াম্যাগনেটিক। এখানেগুলো ইলেকট্রন বিন্যাস করলে পরে জেডেন দেখবে 3d10 আসছে, তাই Zn2+ হচ্ছে ডায়াম্যাগনেটিক। পরেরটা তুলে নিই, Fe(F6)3- আয়নে Fe জারণ স্তরটি কোনটা? এখানে দেখো Fe3+ আয়ন রয়েছে এই যৌগটার মধ্যে, ফলে এখানে ওর জারণ স্তর হবে হচ্ছে sp3d2, অপশান সি। পরেরটা, প্রদত্ত যে যৌগটি Sn2 বিক্রিয়ায় সক্রিয়তা সর্বাধিক সেটি হলো, এখানে দেখো এটা হচ্ছে 1 ডিগ্রি, সুতরাং এটার সক্রিয়তা সব বেশি। মিথাইল ক্লোরাইড 1 ডিগ্রি না, মিথাইল ক্লোরাইড এটা সক্রিয়তা সব থেকে বেশি। আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় কোনটা? যাদের আমরা জানি কিটো মিথাইল গ্রুপ আছে কেবলমাত্র তারাই আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে, মানে ইথানল, অপশান বি। পরে কোশ্চেন, CH3Br KCN দিয়েছে আর ডাইলিউট HCl দিয়ে পাতন ঘটিয়েছে, তো এইভাবে এ যৌগটা কি? এই যৌগটা হচ্ছে, যেহেতু লঘু HCl দিয়ে প্রথমে CH3 এর CN হতো, লঘু HCl এর CNটা COOH গ্রুপে কনভার্ট হয়ে যায়, মানে CH3COOH, অপশান ডি। পরেরটা, গ্যাব্রিয়েল থ্যালামাইড সংশ্লেষণে নিচের যে যৌগটি প্রস্তুত করা যায় সেটি হলো, সেটা হবে এখানে যেখানে যে রয়েছে এর মধ্যে মিথাইল অ্যামিন, কারণ এটাতে প্রাইমারি অ্যামিন তৈরি করা যায় কিন্তু অ্যারোমেটিক অ্যামিন করা যায় না, সুতরাং এটা হবে মিথাইল অ্যামিন। পরেরটা, ডি গ্লুকোজ ও ডি ম্যানোজ পরস্পরের কি হবে? এরা হচ্ছে পরস্পরের এপিমার, দ্যাট মিনস অপশান ডি। একটি পলিঅ্যামাইড পলিমার হলো লাইলন, অপশান বি। অ্যান্টিহিস্টামিন ড্রাগের উদাহরণ হলো, এখানে অনেকগুলো দিয়েছে, অ্যান্টিহিস্টামিন হচ্ছে ব্রোমোফেনিরামিন, অপশান এ। তারপরে কোনটি প্যারাসিটামল? এখানে যেগুলো দিই তার মধ্যে দেখো অপশান বি হচ্ছে প্যারাসিটামল, এটা অপশান বি হবে। তড়িৎ রাসায়নিক তুলাঙ্কের একক কী? এটা হচ্ছে গ্রাম পার কুলম্ব। পরে গোল্ড সলে NaCl যোগ করলে কী হবে না দ্রবণের বর্ণ লাল থেকে নীলে পরিবর্তিত হবে। পরেরটা, সাবানের ফেনায় বিস্তীয় দশা আর বিস্তার মাধ্যম কী? বিস্তীয় দশা হচ্ছে বায়ু বা গ্যাস, বিস্তার মাধ্যম
সাবানের জলীয় দ্রবণ বা তরল। সিউ প্লাস আয়নের চুম্বকে জড়িত। সিউ প্লাসের ক্ষেত্রে কোনো ডি ইলেকট্রন সম্পূর্ণ ভর্তি অবস্থায়, কোনো বিজোড় ইলেকট্রন নেই, তাই এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক ধর্ম সম্পন্ন। মাখনে বিএইচ যোগ করা হয় কেন? না জারণ রোধ করার জন্য, এটা অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। প্যারাসিটামল রাসায়নিক সংকেত কী হবে? এন অ্যাসিটাইল প্যারামিনোফেনল, সংকেতা দেওয়া রয়েছে, এমসিকিউতেও ছিল। আমরা 3 কোশ্চেন চলে আসি। জলে সামান্য লবণ যোগ করলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় কেন? স্ফুটনাঙ্কের উন্নয়ন একটি সংখ্যা ধর্ম, তাই এর মান দ্রবণে কণার সংখ্যার উপর নির্ভরশীল। নুন একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য যৌগ। জলীয় দ্রবণে এর প্রায় সম্পূর্ণ আয়নায়ন ঘটায়, দ্রাবকণার সংখ্যা বৃদ্ধি পায়। তাহলে জলে সামান্য পরিমাণ নুন অর্থাৎ NaCl নুন দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ জলের বাষ্পচাপ অপেক্ষা কম হয়। দ্রবণের বাষ্পচাপ বায়ুমণ্ডলীয় চাপের সমান যখন হয় তখন দ্রবণটি স্ফুটন হয়। তাই বিশুদ্ধ জলের স্ফুটন অপেক্ষা বেশি উষ্ণতায় উত্তপ্ত করলে দ্রবণের বাষ্পচাপ বায়ুমণ্ডল বা বস্তুচাপের সমান হয়, সেই উষ্ণতায় দ্রবণটি ফুটতে থাকে। তাই জলে সামান্য পরিমাণে নুন দ্রবীভূত করলে স্ফুটনাঙ্ক বেড়ে যায়। পরটা অঙ্ক আছে 87 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, টি বলে দিল 0.02 মোলার, মানে সি বলে দিল ইউরিয়া দ্রবণের অভিস্রাবণ চাপ বের করতে, পাই বের করতে, আর বলে দিয়েছে পাই ইকুয়াল টু CRT, ক্যালকুলেশন করলে আসে 0.492 ATM। এবার যে ভৌত রাসায়নিক সঙ্গে দুটো পার্থক্য। ভৌত অধিশোষণে কী হয়? ভ্যান ডের ওয়ালস বলের প্রভাবে আকর্ষিত হয়, এরা রাসায়নিক বন্ধনের মাধ্যমে আকর্ষিত হয়। ভৌত অধিশোষণ উদ্ভূত তাপের পরিমাণ কম, 4 থেকে 40 ক্যালোরি, আর এটা হবে 40 ক্যালোরি বেশি, কিলোজুল, ক্যালোরি নয় কিলোজুলের বেশি, মানে রাসায়নিক অধিশোষণে উদ্ভূত তাপের পরিমাণ অনেক বেশি হয়। নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় কেন? না নদীর ঘোলা জল হলো ডলা জলে কাদামাটির কণাগুলো দ্বারা গঠিত কলয়েডের দ্রবণ। এখানে কণাগুলি ঋণাত্মক আদানগ্রস্ত হয়, ফলে যখন নদীর ঘোলা জল মোহনায় সমুদ্রের জলের সাথে মেশে তখন সমুদ্রের জলে উপস্থিত বিভিন্ন লবণস্থিত আয়ন দ্বারা নদীর ঘোলা জলের বিপরীত আদানগ্রস্ত আয়নের কাদামাটি কণাগুলি তঞ্চিত হয়। এই তঞ্চিত কাদামাটি নদী, সমুদ্র ও সংযোগস্থলে ক্রমশ জমা হতে হতে একসময় বদ্বীপের সৃষ্টি হয়। আমাদের ভিডিও আজ এটুকুই। কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।